নেহার এমন কাজ দেখে জয় মুচকি হাসল। মেয়েটাকে নিয়ে আর সে পারে না। ভালো করে যখন বলেছিল তখন শুনলে কি হতো, ধমক দিয়ে যখন বলল তখন তো ঠিকই শুনল। জয় এসব ভেবে খাটে গিয়ে উঠে বসল। তারপর ব্যাক সুইচ চেপে লাইটটা অফ করে দিয়ে শুয়ে পড়ল। নেহা তখনও ওপাশ ফিরে গুটিসুটি হয়ে শুয়ে আছে। নেহাকে একপাশে গুটিসুটি হয়ে শুয়ে থাকতে দেখে জয় মুচকি হেসে পিছন থেকে জড়িয়ে ধরল ওকে। হঠাৎ জয়ের স্পর্শ পেয়ে নেহা খানিক কেঁপে উঠল, চমকালো বেশ। কারণ এই প্রথম জয় ওকে স্পর্শ করেছে, তাও আবার জড়িয়ে ধরার মাধ্যমে। নেহার কেঁপে ওঠাটা জয়ের বোধগম্য হয়েছে হয়তো, তাই তো নেহাকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে মৃদু হেসে বলল, এখন থেকে এরকম স্পর্শ রোজ পাবে, তাই কাঁপাকাঁপিটা ছেড়ে দাও। প্লিজ ছাড়ুন, দম বন্ধ হয়ে আসছে আমার। আমি জানি তোমার দম বন্ধ হয়ে আসছে না, বরং ভালোই লাগছে। শুধু শুধু মিথ্যা বলছো। মোটেও না। তাই তাহলে আমার থেকে একবারও নিজেকে ছাড়িয়ে নিতে চাইলে না কেন? শুধু তো ছেড়ে দিতেই বলছো। আর এমনটা যে কোনো পুরুষ হলে প্রতিটা মেয়েই বলে। মূলত ছেড়ে দেওয়ার জন্য নয়, আরও জড়িয়ে ধরার জন্য এমন বলে। সো আই এম শিওর তোমার ভালো লাগছে। মীরাপুকে জড়িয়ে ধরলে মীরাপুও বুঝি এমনটা বলতো। সাথে সাথে জয়ের মুখের হাসিটা চলে গেল। মনটা কেমন বিষাদে ছেয়ে গেল। আজকাল মীরার নামটা পর্যন্ত মনে করতে চায় না সে, কারণ ওর নামটা শুনলে পর্যন্ত জয়ের পুরো শরীর রাগে জ্বলে ওঠে। কিন্তু নেহা সেটাই বলল, ও তো আর জানে না জয় আর মীরার মধ্যকার ব্যাপারটা। তবে জয়ের রাগ হলেও প্রকাশ করলো না সেটা, আর নেহাকেও নিজের বাহুর বন্ধন থেকে ছাড়লো না, বরং সেভাবে ধরে রেখেই বলল, ওসব মীরা টিরা ছাড়ো তো, এখানে আমি আর তুমি আছি। সো তোমার আমার কথা বলো। কোনো থার্ড পার্সন এখানে অ্যালাউড না। মীরাপু থার্ড পার্সন হতে যাবে কেন? আমি তো আপনাদের মাঝে থার্ড পার্সন। বললেন না তো? মীরাপুকে জড়িয়ে ধরলে মীরাপু বুঝি এমনটা বলতো। না মানে আপনি তো মীরাপুকে অনেক ভালোবাসেন, আর মীরাপু আপনাকে অনেক ভালোবাসে, আর আপনাদের বিয়েটাও কনফার্ম হয়ে আছে। এই হিসেবে ধরতে গেলে মীরাপু তো আপনার হবু স্ত্রী। তাই আপনাদের মাঝে এরকম একটু একটু হওয়া তো স্বাভাবিক, তাই না? তাই বলছিলাম আর কি। নিহা, একবার বলেছি না ওসব কথা ছাড়তে, তারপরও কেন বারবার একই কথা বলছো? আর তাছাড়া তুমি যেমনটা ভাবছো আমাদের মাঝে তেমন কিছুই হয়নি। এটা ঠিক যে ওর আর আমার সম্পর্কটা খুবই ক্লোজ, বাট এতটাও কখনো ক্লোজ হয়নি যে ওকে আমার বিয়ে করতেই হবে। আচ্ছা একটা কথা বলবো? বলো। অ্যাক্সিডেন্টের পর থেকেই খেয়াল করছি আপনি মীরাপুর সাথে কথা বলছেন না। আমি আপনাকে একদিনও ওনার সাথে কথা বলতে দেখলাম না। এমনকি আপনার এরকম অবস্থা আর মীরাপু একবারও আপনাকে দেখতে আসলো না। আপনাদের মাঝে কি কিছু হয়েছে? কি করে বলিনি? হ্যাঁ, আমি এতদিন একজন বিশ্বাসঘাতক প্রতারককে ভালোবেসেছিলাম, যে আমাকে কখনোই ভালোবাসেনি, শুধু আমার টাকা পয়সা অর্থ সম্পদ এগুলোকে ভালোবেসেছে। যে আমাকে নিজে মারতে চেয়েছিল, সে কিভাবে আমাকে দেখতে আসবে? জয় মনে মনে কথাগুলো ভাবছিল। হঠাৎ ভাবনা সুতো ছিল নেহার কথায়। কি হলো, চুপ করে আছেন যে? কই চুপ করে আছি? ভাবছিলাম কি ভাবছিলেন? ভাবছিলাম এই পৃথিবীতে কত রকমের মানুষ আছে, তাই না? কেউ কাঁদে ভালোবাসার নেশায়, আবার কেউ বা কাঁদে এক মুঠো ভাতের নেশায়। কেউ মন ভেঙে খুশি, তো আবার কেউ ভালোবেসে অসুখী। আসলেই এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত। তুমি যার পথ চেয়ে থাকবে, সে অন্য কারো হাত ধরে পথ চলবে। তুমি যার কথা ভেবে মাঝরাতে বালিশ ভেজাবে, সে অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখবে। সত্যি, আজও আমরা মানুষ চিনতে পারি না, তাই না? কথাগুলো বলতেই জয়ের ভিতর থেকে আপনা আপনি একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। নেহা কোনো প্রতিউত্তর করতে পারল না, কারণ জয়ের কথাগুলো শুনে নেহার নিজেরই খারাপ লেগেছে। জয়ের কথাগুলোর মাঝে কোথাও সে নিজেকে খুঁজে পাচ্ছে। নেহা জানে না জয় কেন কথাগুলো বলছে, কিন্তু কথাগুলো তো একটাও মিথ্যা না। আসলেই তো এই শহরের মানুষ চেনা বড় দায়। যাকে দিনের পর দিন বিশ্বাস করবে সে তোমাকে ধোঁকা দেবে, আর যাকে দিনের পর দিন ভালোবেসে যাবে সে তোমাকে ঠকাবে। নেহার কেন যেন আর কোনো প্রশ্ন করতে কিংবা কথা বলতে ইচ্ছে হলো না। হয়তো চোখে ঘুম ভর করেছে বলে, তাই কোনো কথা না বলে চুপ করেই রইল। আর কয়েক মিনিটের মধ্যে ঘুমও এসে গেল। নেহাকে চুপ করে থাকতে দেখে জয় একবার মাথাটা একটু উঁচু করে নেহার মুখের দিকে তাকালো। ডিম লাইটের আলোতে নেহার ফর্সা মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। জয়ের বুঝতে দেরি হলো না, নেহা ঘুমিয়ে পড়েছে। জয় মুচকি হেসে নেহার কপালের একপাশে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। তারপর আরও কিছু সময় নেহার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থেকে
আস্তে করে শুয়ে পড়ল। এরপর নেহাকে শক্ত হাতের বন্ধনে আবদ্ধ করে নিয়ে পরম আবেশে চোখ বন্ধ করল সে। পরদিন সকালবেলা আজ জয়ের ঘুমটা নেহার আগেই ভেঙে গেল। ঘুম ভেঙে চোখ খুলে তাকাতেই নেহাকে নিজের সাথে লেপটানো অবস্থায় দেখে মুখে আনন্দের হাসি ফুটল জয়ের। নেহা এখনও গভীর ঘুমে মগ্ন। জয় ঘড়ির দিকে একবার চোখ বুলিয়ে নিল। ঘড়ির কাঁটা 7টা ছুঁই ছুঁই। যদিও প্রতিদিন নেহা এত সময় ধরে ঘুমে থাকে না, আর কারণটা জয়ের অজানা নয়। সে জানে নেহা কেন সকাল সকাল উঠে যায়। মূলত সে এটা নিয়ে নেহাকে মারধর করতো বলেই নেহা ভোরে ঘুম থেকে উঠে যেত। কিন্তু জয়ের অ্যাক্সিডেন্টের পর থেকে জয় নিজেই বলেছে নেহাকে ভোরে না উঠতে। তবুও নেহা জয়ের কথা উপেক্ষা করে ভোরেই উঠে যেত, কারণ নেহার সকাল সকাল উঠে যাওয়ার অন্য একটা কারণ ছিল, ফজরের নামাজ আদায় করা। ফজরের নামাজ পড়ার জন্য সে সকাল সকাল উঠে যেত। কিন্তু ভাগ্য এতটাই খারাপ ছিল যে যেদিন ভুল করে ভোরে উঠতে পারতো না, সেদিনই জয়ের অকথ্য ভাষায় কথা শোনানো চড়, লাথি আর বেল্টের আঘাত এসব জুটত কপালে। কথাগুলো ভেবে জয় এক দৃষ্টিতে তাকিয়ে রইল নেহার দিকে। ঘুমন্ত মেয়েটিকে কতই না মায়াবী লাগছে ঘুমন্ত অবস্থায়, কি নিষ্পাপ হয়ে ঘুমাচ্ছে। আর এই মেয়েটিকেই কিনা সে এতদিন ধরে এমত অত্যাচার করে গেছে। কেন সে মীরাকে ভালোবাসতে গেল, আর কেনই যে ওর ভালোবাসার আশায় নেহাকে কষ্ট দিয়েছিল, সেটা মনে করেই জয় এখন পস্তায়। প্রায় ঘন্টাখানিক পর নেহার ঘুম ভাঙল। জয় তখনও নেহার দিকে অপলক চাহনিতেই তাকিয়েছিল। চোখ মেলে হঠাৎ জয়কে নিজের দিকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে নেহা একটু অপ্রস্তুত হয়ে পড়ল। হামতা হামতা গলায় বলল, এমন করে তাকিয়ে আছেন কেন? হঠাৎ নেহার কথায় জয়ের ঘুর কাটল। নেহার দিক থেকে দ্রুত চোখ সরিয়ে নিয়ে অপ্রস্তুত গলায় বলল, কিছু না। ও বলেই নেহা নিজেকে জয়ের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসল। চুলগুলো হাত খোপা করতে করতে দেয়াল ঘড়িটার দিকে একবার তাকিয়ে দেখল 7:30 বাজে। নেহা বেশ অবাক হলো। আজ যে 7:30 পর্যন্ত ঘুমিয়েছে সে, ও তো কখনো এত বেলা পর্যন্ত ঘুমায় না। তাহলে আজ উঠতে পারলো না কেন? আর তাছাড়া জয় তো জেগেই ছিল। নেহা তো চোখ খুলে ওকে সজাগই পেয়েছে, হই বা ডাকলো না কেন? কথাগুলো ভেবে নেহা জয়ের দিকে তাকালো। জয় তখনও শুয়ে আছে। আপনি কখন উঠলেন? জয় দুহাত প্রশস্ত করে আলসামি ঝাড়তে ঝাড়তে বলল। অনেক আগেই। নেহার অবাকের মাত্রাটা এবার আরও বেড়ে গেল। নেহা ভেবেছিল জয় হয়তো তখনই উঠেছে ঘুম থেকে, কিন্তু জয়ের কথা শুনে নেহার বুঝতে দেরি হলো না জয় অনেক আগেই উঠেছে। কিন্তু নেহার মনে প্রশ্ন হলো, জয় যদি অনেক আগেই ঘুম থেকে উঠে থাকে তাহলে ওকে জাগালো না কেন? আপনি জেগেছিলেন তো আমায় ডাকেননি কেন? মা বাবা কি ভাববে এখন? এত সময় কেউ ঘুমায়? জেগেই যখন ছিলেন আমাকে তো ডেকে দিতে পারতেন। ধুর, আজই সব ঘুম চোখে ভর করতে হলো। ডেকে দিল তো আর এমন ঘুমন্ত মায়াবী চেহারাটা দেখতে পারতাম না, তাই ইচ্ছে করেই ডাকেনি। আর তাছাড়া কে কি ভাবলো তা নিয়ে চিন্তা করো না, যে যেটা ভাবার ভাবুক। ঠান্ডার ভেতরে এত সকাল সকাল উঠে করবে এটা কি শুনি? যে একটু দেরি করে ঘুম থেকে উঠলেই মারধর করতো সে কিনা এই কথা বলছে? আমাকে নাকি ইচ্ছে করেই ডাকেনি? ব্যাপারটা হাস্যকর হয়ে গেল না? আমি জানি কথাটা হয়তো তোমার কাছে হাস্যকর মনে হবে, বাট এটাই সত্যি। হাস্যকর কথা হলে তো হাস্যকরই মনে হবে, তাই না? মনে হওয়াটা কি স্বাভাবিক নয়? জয় কিছু বলল না, হয়তো নেহার কথার পিঠে কিছু বলার জন্য খুঁজে পেল না। নেহা তাচ্ছিলের একটা হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। দ্রুত ফ্রেশ হয়ে কিচেনে যেতে হবে। নাস্তা বানাতে লেট হলে পরে আবার শাশুড়ি আর ননদ মিলে ওকেই ঝেড়ে দিবে। এটা নিয়ে রায়হান সাহেব যে ওকে কিছু বলবে না এটা নেহা নিশ্চিত, কারণ উনি জানেন বাসার পুরো কাজগুলো ঋতুই করে। তাই ঋতুর ছোটোখাটো ভুলগুলো রায়হান সাহেব কখনো আমলে নেন না, কারণ একা হাতে মেয়েটাকে সব কাজ সামলাতে হয়। নেহা যে বাড়ির সব কাজ একা একা করে সেটা রায়হান সাহেবের আজও অজানা। নেহা দ্রুত ফ্রেশ হয়ে কিচেনে গেল। ঋতু আগে থেকে কিচেনে ছিল। নেহাকে দেখে একগাল হেসে বলল, ভাবি আইসো? হুম। আজ হঠাৎ আমার কি হলো কি জানি, ঘুম ভাঙলো বেলা এতক্ষণ হয়ে যাওয়ার পর। আজ হঠাৎ এত ঘুম কোত্থেকে আসলো সেটাই বুঝতে পারছি না আমি। বলেই নেহা শাড়ির আঁচলটা কোমরে গুজে নিয়ে কাজে লেগে পড়ল। ঋতু রুটি বেলতে বেলতে বলল, আরে এত চিন্তা করতেছো কেন? মাঝে মাঝে এরকম হয়। তুমি তো আর ইচ্ছে কইরা দেরিতে উঠোনি। তুমি বুঝতে পারছো না ঋতু, নাস্তা রেডি হতে দেরি হলে মা বুঝে যাবেন যে আজ আমার উঠতে দেরি হয়েছে, তখন যা নয় তাই কথা শোনাবে। তুমি শুধু শুধু চিন্তা করতেছো ভাবি, তোমারে কিচ্ছু কইতে পারবো না। বড় সাহেব আছেন না,
ওনার সামনে তোমারে কিছু কওয়ার সাহস আসেনি কারোর? ঋতু, আমি জানি বাবার সামনে ওরা কিছুই বলবে না, কিন্তু বাবা অফিসে চলে গেলে তো তখন ঠিকই বলবে। ঋতু সম্মতিসূচক মাথা নাড়ালো। এটাও ঠিক, ওরা তো আবার মুখোশধারী ভালো মানুষ। আচ্ছা একটা কথা কই ভাবি, নেহা চুলার ওপর আলু ভাজির জন্য পেঁয়াজ রসুন তেল ভাজছিল। সেসব নাড়াতে নাড়াতেই বলল, বলো, আমার কাছে কথা বলার জন্য অনুমতি নিতে হয় নাকি? ভাইজান কি এখনো তোমার লগে খারাপ ব্যবহার করে? না, কেন বলো তো? না, এমনিতে বলতেছিলাম। আগে তো সব সময় তোমার লগে পশুর মতো আচরণ করত। কিভাবে তোমার গায়ে হাত তোলা যায় তার জন্য সব সময় তোমার দোষ খুঁজতো। তাই জানতে চাইলাম আর কি, এখনো আগের মতো করে নাকি? না, তেমন কিছুই করে না। আমার মনে হয় উনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন। যাক, ভালোই হইল। ভাইজান তোমার লগে আগের মতো করে না শুই আমার যে কি খুশি লাগতাছে। এইবার যদি তোমার কপালে একটু সুখ আসে। নেহা কিছু একটা ভেবে ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, বাদ দাও এসব কথা, তাড়াতাড়ি করো, নয়তো বাবা না খেয়ে অফিসে চলে যাবেন। এদিকে রায়হান সাহেব আর শিলা বেগম সিঁড়ি দিয়ে টুকটাক কথা বলতে বলতে নামছিলেন। ওদের একটু দূরে পিছন পিছন জেসিও নামছে। তিনজনই ডাইনিংয়ের কাছে আসতেই টেবিলের দিকে তাকিয়ে সবাই অবাক, কারণ এখনও টেবিলে নাস্তা সাজানো হয়নি। রায়হান সাহেব না রাখলেও শায়লা বেগম যেন রাগে পুরো আগুন হয়ে গেলেন। উনি গলা ফাটিয়ে ঋতুকে ডাকতে লাগলেন, কারণ এখন যদি নেহাকে এভাবে ডাকে তাহলে স্বামীর সন্দেহ হতে পারে। তাই নেহাকে না ডেকে ঋতুকেই ডাকছেন। ঋতু, ঋতু। এমন করে চিল্লিয়ে ডাকছো কেন? তুমি গিয়েও তো দেখতে পারো, হয়তো আজ ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে ওর, তাই হয়তো নাস্তা আনতে দেরি হচ্ছে। এভাবে ষাঁড়ের মতো না চেঁচিয়ে হয় বসো, না হয় কিচেনে গিয়ে দেখে আসো। কথাগুলো বলেই রায়হান সাহেব একটা চেয়ার টেনে বসে পড়লেন। ততক্ষণে জেসিও একটা চেয়ারে বসে পড়েছে। শায়লা বেগম তখনও বসেননি। ততক্ষণে জয় এসে একটা চেয়ার টেনে বসতে বসতে বলল, গুড মর্নিং অল। রায়হান সাহেব আর জেসিও হেসে গুড মর্নিং উইশ করলো। গুড মর্নিং জয়। গুড মর্নিং ভাইয়া। মাকে দাঁড়িয়ে থাকতে দেখে জয় বলল, কি হলো মম, দাঁড়িয়ে আছো কেন? বসো। বসে বসে কি টেবিলের সৌন্দর্য দেখব? এই ঋতুটা আজ এতক্ষণ ধরে কি করছে কি জানি, এখনো টেবিলে নাস্তা আনতে পারলো না। মাম, আজ একটু লেট হচ্ছে হয়তো। প্রতিদিন তো আর একই সময় আনবে বলে কথা নেই। তুমি বসো, নাস্তা হলেই তো নিয়ে আসবে। তখনই ঋতু দৌড়াতে দৌড়াতে ভাজির বোল আর রুটির প্লেট নিয়ে আসলো। সরি, ক্ষমা কইরা দিয়েন। আসলে আইস একটু ঘুম থেকে উঠতে দেরি হইয়া গেছিল, তাই নাস্তা তৈরি করতে এতক্ষণ হইছে। লন, খাওয়া শুরু করেন। ঋতুর সরি বলা শুনে জয় হেসে বলল, ঋতু, ওটা সরি না, সরি হবে। ওই আর কি সেটা। এ তো মম, এসে গেছে নাস্তা, এবার তো বসো। জয়ের কথায় কোনো রকম প্রতিউত্তর না করে শায়লা বেগম রেগেমেগে স্বামীর পাশের চেয়ারটিতে বসে পড়লেন। ততক্ষণে নেহাও চলে এসেছে, হাতে চায়ের ফ্লাক্স নিয়ে। মূলত ওর দেরিতে আসার কারণ হচ্ছে রায়হান সাহেব যেন কিছু আন্দাজ করতে না পারে, তার জন্য। কিরে মা, তোর হাতে চায়ের গ্লাস কেন? আর তুই কিচেন থেকে আসছিস কেন? নেহা মুচকি হেসে সবার প্লেটে ভাজি আর রুটি দিতে দিতেই বলল, না মানে বাবা, ওই আসলে নাস্তা রেডি হতে না, মানে রেডি হয়েছে কিনা সেটা একটু দেখতে গিয়েছিলাম, আর তখন দেখলাম ঋতু সব একা আনতে পারছিল না, তাই আমি ওকে বললাম চায়ের ফ্লাক্সটা যেন আমাকে দেয়, আর কিছুই না। ও, সবাই খাওয়া শুরু করেছে ইতিমধ্যে, কিন্তু রায়হান সাহেব বেশি খেলেন না। অর্ধেক রুটি খেয়েই 2 চুমুক চা খেয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতেই বললেন, আচ্ছা আমি আসছি। রায়হান সাহেবের কথা শুনে সবাই অবাক হয়ে ওনার দিকেই তাকালো। যেই মানুষ খাওয়ার মাঝখান থেকে কেউ ওঠা পছন্দ করেন না, উনি অর্ধেক খাবার খেয়ে বলছেন আমি আসছি। নেহা তাড়াহুড়ো কণ্ঠে বলে উঠল, বাবা উঠছেন মানে? আপনি তো তেমন খেলেনও না, খাবার শেষ না করে কোথায় যাচ্ছেন আপনি? আগে খেয়ে নিন, তারপর উঠবেন। না রে মা, আমার আজ একটু তাড়া আছে, অফিসে ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, অলরেডি লেট হয়ে গেছে। যদি পুরো নাস্তা করে যাই তাহলে আমার আরও বেশি লেট হয়ে যাবে। স্বামীর কথায় ঘোর আপত্তি জানিয়ে শায়লা বেগম বললেন, তাই বলে না খেয়ে চলে যাবে? রুটিটা তো অন্তত পুরো শেষ করে যাও। সমস্যা নেই, যেটুকু খেয়েছি তাতে মিটিং শেষ হওয়া পর্যন্ত চলে যাবে। মিটিংয়ের পর না হয় অফিসে খেয়ে নিব, আসছি আমি। বলেই রায়হান সাহেব চলে গেলেন।
রায়হান সাহেব ঘর থেকে বের হতে দেরি হলো, কিন্তু শায়লা বেগমের হুঙ্কার ছাড়তে দেরি হলো না। উনি নেহার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে উঠলেন, এবার শান্তি হয়েছে তো তোর? আরও বেলা করে পড়ে পড়ে ঘুমা, তারপর সবাই ভালো করে নাস্তা করতে পারবে। তোর জন্য আজ মানুষটা না খেয়ে চলে গেল। আসছে নবাবের বেটি। তোর বাবা মা কি এটাও শিখায়নি যে শ্বশুরবাড়িতে বেলা করে ঘুমাতো নেই? নাকি সেটাও শিখায়নি? অবশ্য শিখাবেই বা কী করে? শিক্ষা থাকলেই তো শিখাবে, গিয়েও ছোট লোক কোথাকার। শাশুড়ির কথাগুলো শুনে নেহার খুব কান্না পাচ্ছে, কারণ ওর কিছুই বলার বা করার নেই। তাই সে মাথা নিচু করে চুপচাপ কথাগুলো শুনছে আর চোখের জল ফেলছে। অতগুলো কথা শুনিয়েও শায়লা বেগমের রাগ যেন কমল না। তাই তো নেহার মাথা নিচু করে দাঁড়িয়ে থাকাটা ওনার সহ্য হলো না। কি হলো নবাবজাদি, এখন চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? মুখ দিয়ে কথা বের হচ্ছে না বুঝি? তোর জন্য যে মানুষটা না খেয়ে চলে গেল, তোর নিশ্চয়ই ভালো লাগছে। তুই তো কবজি ডুবিয়ে খেতে পারবি। রাতে কি এমন করিস যে সকালে ঘুম থেকে উঠতে পারিস না? রাতে কি শরীর বিলিয়েছিলি যে এতক্ষণ ঘুম থেকে উঠতে হলো? মম, তুই চুপ থাক। তুই একদম কোনো কথা বলবি না। অ্যাক্সিডেন্টের পর একটু সেবা করেছে, কি করেনি তোকেও বশ করে নিয়েছে। নয়তো ওর সাহস কী করে হয় নবাবজাদির মতো এত বেলা করে ঘুম থেকে ওঠার? এটা কি ওর বাপের বাড়ি যে 8টা বাজলে ঘুম থেকে উঠবে? নিহা রুমে যাও। নেহা তবুও ঠাই দাঁড়িয়ে রইল। নেহাকে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে জয় এবার ধমক দিয়ে উঠল। কি হলো? কি বললাম কথা কানে যায় নাই? রুমে যেতে বলেছি। জয়ের ধমক শুনে নেহা এবার কেঁপে উঠল। ছলো ছলো চোখে জয়ের দিকে তাকালো। জয় আবারও বলল, রুমে যাও বলছি। নেহা ভয়ে কাঁপা কাঁপা পায়ে রুমের দিকে হাঁটা ধরল, কারণ নেহা জানে এখনও ওর কপালে কি আছে। নিশ্চয়ই জয় এখন রুমে এসে ওকে মারধর করবে। নেহার ভয়ে সারা শরীর কাঁপছে। তার মানে কি জয় আবারও ওর সাথে আগের মতো ব্যবহার করবে? জয়ের মার খাওয়ার কথা মনে করতেই নেহার কপাল বেয়ে ঘাম ঝরছে। নেহাকে এভাবে কথা শোনানোর মাঝখান থেকে রুমে পাঠিয়ে দেওয়াটা শায়লা বেগমের হজম হলো না। উনি জয়ের দিকে তাকিয়ে কাটকাট গলায় বললেন, জয়, তুই ওকে রুমে পাঠিয়ে দিলি কেন? রুমে পাঠিয়ে দিয়ে বাঁচাতে চাইছিস তাই না? তার মানে তুইও কি এখন অন্য সব ছেলেদের মতো বইয়ের আঁচলের তলে ঢুকে গিয়েছিস? তুমি যেটা মনে করো। কি বলতে চাইছিস কি তুই? মম, আমার মনে হয় তোমার দিন দিন কথা বলার কমন সেন্সটুকু না কমে যাচ্ছে। জয়, চিৎকার করছো কেন? যেটা সত্যি সেটাই তো বললাম। তুমি এখনো কোথায় কি বলতে হয় সেটাও বোধহয় জানো না। ও আজ নয় একটু দেরি করেই ফেলেছে, তাই বলে তুমি ওকে এত কথা শোনাবে? তা আবার এমন বিশ্রী কথা যা যে কোনো মেয়েরই শুনতে খারাপ লাগবে। তোমার মুখে এমন কথা বলার আগে একটাবার কি ভেবে দেখেছো যে তোমার একটা নিজেরও মেয়ে আছে? জয়, এখন কি তুইও তোর বাবার মতো অর হয়ে কথা বলবি? ওই গেও ছোট লোকটা কি তোকেও বশ করে নিয়েছে? আগে তো আমি ওকে কিছু বললে তুই চুপচাপ থাকতি, আর এখন কি না তুই ওর জন্য আমার সাথে গলা উঁচু করে কথা বলছিস? 1 মাসের ব্যবধানে তুই এতটা বদলে গেলি যে আমার সামনে তুই অর হয়ে কথা বলছিস? যদি তুমি তাই মনে করে থাকো তাহলে তাই, কারণ আমি এতদিন ভুল করেছিলাম, অমানুষ ছিলাম, হয়তো এখনও অমানুষই আছি, আর তাই এখন মানুষ হওয়ার চেষ্টা করছি। আসলে ভুলটা আমার নয়, ভুলটা তোমারই। ড্যাডের পাশাপাশি তুমিও যদি অ্যাজ আ মাদার সঠিক শিক্ষা দিতে, তাহলে হয়তো আমি এই ভুল করতাম না, আর এমন অমানুষ হতাম না, আর না নিহার প্রতি এমন অত্যাচার করতাম। তোমাদের কথা শুনে শুনে আমি মেয়েটাকে কত অত্যাচার করেছি, কত মারধর করেছি। তারপরেও দেখো আজ যে আমি এখানে বসে আছি সেটা তো ওর জন্যই। ও না থাকলে হয়তো এখন আমার বিছানায় শুয়ে থাকতে হতো, কারণ ও ছাড়া তো আমাকে দেখার মতো আর কারোর সময়ই ছিল না। অবশ্য আমি এসব বলছি কেন, এই বাড়ির সবাই তো নিজেদের নিয়ে ব্যস্ত। আমাকে দেখার বা আমার সাথে বসে গল্প করার মতো সময় কি কারো আছে? এখন আমার কি মনে হয় মাম জানো? আমার মনে হয় এই বাড়িতে ড্যাড আর নিহা ছাড়া আর কেউ আমার আপন নয়। জয়, তার মানে তুই বলতে চাইছিস আমি আর জেসি তোর আপন নই? আমার তো সেটাই মনে হয়, নয়তো বিছানায় শুয়ে থাকা দিনগুলোতে আমার একা কাটাতে হতো না। যদি আমার আপনজনই হতে, তাহলে আমাকে অসুস্থ অবস্থায় ঘরে রেখে মা মেয়ে মিলে পার্টি ক্লাব এসবে যেতে না। আচ্ছা জেসি নয় ছোটো মানুষ, কিন্তু মম তুমি তো অন্তত আমার অসুস্থ দিনগুলোতে আমার পাশে থাকতে পারতে, কিন্তু তুমি তা করোনি। ইনফ্যাক্ট গত 1 মাসে হাতে গোনা কয়েকবার ব্যতীত তুমি আমার রুমে পর্যন্ত যাওনি। তুমি না মা নামের কলঙ্ক মম, মা নামের কলঙ্ক। তোমার মতো মা যার আছে সে কখনো গর্ব করে বলতে পারবে না যে আমার মা আমাকে অনেক ভালোবাসে। এনিওয়ে, এসব এখন বলেই বা কী লাভ? তোমরা খেয়ে নাও, আমি রুমে যাচ্ছি। বলেই জয় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। শায়লা বেগম ছেলের কথাগুলো শুনে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে ছেলের দিকে।
জয় রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়িয়েও হঠাৎ আবার কিছু একটা ভেবে থেমে গেল। মায়ের দিকে তাকিয়ে বলল, আর একটা কথা মম, পরের বার থেকে নিহাকে কিছু বলার দুঃসাহসটা যেন না করো। ওকে কেউ কিছু বলার আগে কমপক্ষে 10 বার ভেবে নেবে, কারণ আমার বউকে কিছু বলাটা আমি টলারেট করবো না, আর দরকার হলে এটা ড্যাডের কানে পৌঁছাবো। মাইন্ড ইট। কথাগুলো একেবারে বলে জয় আর 1 মিনিটও সেখানে দাঁড়ালো না। গদগদ পায়ে রুমে চলে গেল। শায়লা বেগম আর জেসি যেন সদ্য আকাশ থেকে পড়ল এমন হয়ে তাকিয়ে আছে জয়ের যাওয়ার দিকে। আর এটার একটাই কারণ, হঠাৎ জয়ের এমন পরিবর্তন ওরা মা মেয়ে কিছুতেই মেনে নিতে পারছে না। ওদের বুঝে যাচ্ছে না জয় হঠাৎ এমন পাল্টে গেল কেন। যে জয় নেহার নাম শুনলেও নাক ছিটকাতো, সে কিনা আজ ওর হয়ে এতগুলো কথা শুনিয়ে গেল। শায়লা বেগমের রাগ যেন শিরায় শিরায় বহমান হচ্ছে। জয় তাকে এতগুলো কথা শোনালো, তাও আবার ওই গেও ছোটলোক মেয়েটার জন্য। ওনার কিছুতেই হজম হচ্ছে না ব্যাপারটা। মম দেখলে নেহা নামক ভাইরাসটা করোনা ভাইরাসের মতন কিভাবে এই বাড়িতে ছড়িয়ে পড়ছে। প্রথমে কি ড্যাডকে হাত করলো, এখন আবার ভাইয়াকে হাত করলো। এমন হলো তো ড্যাড কিংবা ভাইয়া কেউ তোমার কথা শুনবে না, এই ছোট লোকটার কথাই শুনবে ওরা। শায়লা বেগম জয়ের কথাগুলো শুনে এমনিতেও রেগে বোম হয়ে আছে। এখন জেসির কথাগুলো যেন তার ওপর আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। উনি চেঁচিয়ে মেয়েকে ধমক দিয়ে উঠলেন, জেসি, চুপ করবি তুই? বারে তখন ভাইয়া এতগুলো কথা বলে চলে গেল, তুমি কিছুই বললে না, আর এখন আমাকে একটু দিয়ে চুপ করে দিচ্ছ। শায়লা বেগম কিছু না বলে উল্টো রাগে ফুসফুস করতে করতে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। জেসি কয়েক সেকেন্ড মায়ের যাওয়ার দিকে তাকিয়ে থেকে সেও আস্তে করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। জয় রুমে এসে দেখল নেহা জ্বালানার সাথে ঠেস দিয়ে বাইরের দিকে চেয়ে আছে। জয়ের উপস্থিতি নেহার বোধগম্য হলো না হয়তো, তাই তো এখনও ঠাই বাইরের দিকেই তাকিয়ে আছে। জয় ধীর পায়ে ওর দিকে এগিয়ে গেল। নিহা, হঠাৎ জয়ের গলা শুনে নেহা হকচকিয়ে ঘুরে তাকালো। জয়কে দেখে যেন আবারও ভয়টা মনের মধ্যে নাড়া দিল। জয়কে ওর দিকে এগিয়ে যেতে দেখে গুটিসুটি হয়ে একদম জানালার সাথে লেগে গেল। এমনভাবে জানালার সাথে মিশে দাঁড়িয়েছে, পারলে এক্ষুনি জানালা ভেঙে বাইরে চলে যেত। জয় যত ওর দিকে এগিয়ে যাচ্ছে ততই হাত পা রীতিমতো কাঁপছে ওর। নেহা কাঁপা কাঁপা শরীরে ভীতু চাহনি নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে জয়ের পায়ের দিকে, যেটা জয়ের চোখে সহজেই ধরা পড়ল। নেহাকে এমন ভীতু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জয়ের ভেতরটা মুচড়ে দিয়ে উঠল। ও যদি আগে এমন বিহেভ না করতো তাহলে আজ হয়তো নেহা এতটা ভয় পেত না ওকে দেখে। নেহাকে দেখে এখন মনে হচ্ছে যেন জেলখানার কোনো কয়েদিকে ফাঁসি দেওয়ার জন্য ডাকছে, আর তাই তো সে এখানে এসে লুকিয়ে আছে। জয় নেহার সামনে গিয়ে দাঁড়িয়ে নেহার উভয় বাহুতে হাত রাখতেই নেহা আঁতকে উঠল। ভয়ে কয়েকটা শুকনো ঢোকও গিলে নিয়েছে ইতিমধ্যে। ভীতু চাহনি নিয়ে একবার জয়ের হাতের দিকে তো আরেকবার জয়ের মুখের দিকে তাকাচ্ছে। আসলে জয় নেহাকে এমন অমানসিকভাবে পশুর মতো করে মারত যেন নেহা সদ্য জেল পলাতক কোনো আসামি, আর তাকে জেল থেকে পালিয়ে যাওয়ার দায়ে মারা হচ্ছে। জয় নেহার ব্যাপারটা বুঝতে পেরে আদুরে গলায় বলল, নিহা ভয় পাচ্ছ কেন? নেহা কিছু বলল না, বরং আগের মতো গুটিসুটি হয়ে দাঁড়িয়ে রইল। জয় এবার মুচকি হেসে নেহার বাহু ছেড়ে দিয়ে দুহাতে নেহার মুখটা ধরল। হয়তো অন্য সময় হলে নেহা অবাক হতো, কিন্তু এখন এমন ভয়ে আছে যে অবাক হওয়াটার কথাটাও ভুলে গিয়েছে। শুধু ছলো ছলো দৃষ্টিতে তাকিয়ে আছে জয়ের মুখের দিকে। জয় নেহার চোখে চোখ রাখল, শান্ত গলায় বলল, আমাকে এতটা ভয় পাও যে আমার স্পর্শে পর্যন্ত কেঁপে উঠছো? আমি কি এতই খারাপ? নেহা আমতা আমতা গলায় বলল, আমি কেউ কিছু বললে কখনো কখনো সেটা মুখের উপর জবাব দিতে হয়, জানো না? তখন চুপ করে মূর্তির মতো দাঁড়িয়েছিলে কেন? তাই তো আমার রাগ হয়েছিল। আমি জানতাম তুমি আর কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলে মম আরও বাজে কথা শোনাতো, তাই তোমাকে রুমে পাঠিয়ে দিলাম। আর তুমি কি না আমাকে দেখেই কাঁপতে কাঁপতে শেষ। অবশ্যই এতে তোমার কোনো দোষ নেই। আমি আসলে তোমার সাথে এমন পশুর মতো আচরণ করেছিলাম যে তোমার ভয় পাওয়াটা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এসব ছাড়ো, এখন তাড়াতাড়ি গিয়ে আমার জন্য খাবার নিয়ে আসো, খুব ক্ষুধা লেগেছে। বলেই জয় নেহাকে ছেড়ে খাটে গিয়ে বসল। এতক্ষণ ধরে জয়ের বলা কথাগুলো শুনে নেহার ভয়টা পুরোটাই কেটে গিয়েছে। তাই জয় ওকে খাবার আনতে বলায় নেহা এবার বেশ অবাক হলো। ক্ষুধা লেগেছে মানে? উনি কি না খেয়ে এসেছেন নাকি? তবে প্রশ্নটা করার সাহস হয়নি নেহার, তাই চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল খাবার আনতে। আর খানিক বাদে ফিরে আসলো রুটি আর ভাজি নিয়ে।
জয় তখনও বিছানায় বসে ছিল। নেহাকে দেখে সে একটু নড়ে চড়ে বসলো। নেহা এসে রুটি আর ভাজির প্লেট দুইটি জয়ের সামনে রাখলো, তারপর বলল, নিন তাড়াতাড়ি খান, নয়তো ঔষধের টাইম দেরি হয়ে যাবে। আগে এখানে বসো। আমি কেন বসবো? বসতে বলছি, বসো। নেহা আর কোনো কথা না বলে চুপচাপ জয়ের সামনে বসে পড়ল। জয় এবার রুটি আর ভাজি নেহার দিকে ঠেলে দিয়ে বলল, নাও, খাওয়া শুরু করো। নেহা অবাক হয়ে জয়ের দিকে তাকালো। অবাক হয়েই বলল, আমি শুরু করব খাওয়া? মানে কি? আমি তো আপনার জন্য এনেছি, আপনি খান, আমি পরে খেয়ে নিব। নিজে খাবে নাকি আমার হাতে খাইয়ে দিব, কোনটা? অবশ্য আমার কোনো প্রবলেম নাই খাইয়ে দিতে। তুমি যদি আমাকে 1 মাস খাইয়ে দিতে পারো, আমি তো একদিন খাইয়ে দিতেই পারি। নেহার অবাকের মাত্রাটা যেন বেড়েই চলেছে। কাল থেকে জয়ের কথাবার্তাগুলো নেহার কেমন যেন লাগছে। কাল রাতে ডাইনিংয়ে নিজের পাশে বসিয়ে খাওয়ালো, আবার রাতে ওকে বুকে নিয়ে ঘুমালো। এতটুকু না হয় ঠিক ছিল, কিন্তু আজ আবার নিজের জন্য খাবার আনতে বলে এখন ওকে খেতে বলছে কেন? আবার না খেলে নিজের হাতে খাইয়ে দেবে বলে থ্রেট দিচ্ছে। সবাই কি বাস্তব ঘটেছে, নাকি নেহার কোনো ভ্রম হচ্ছে, নাকি পুরোটাই একটা স্বপ্ন? নেহা এসবই ভাবছিল। নেহার ভাবনার সুতো ছিল জয়ের ডাকে। নেহা, বাই এনি চান্স তোমার কি আমার হাতে খেতে ইচ্ছে হচ্ছে? আচ্ছা ওয়েট, আমি খাইয়ে দিচ্ছি। বলেই যেই না জয় হাত বাড়ালো, অমনি নেহা বাদ সাধল। না না, আপনার খাইয়ে দিতে হবে না, আমি নিজেই খাচ্ছি। বলেই নেহা তাড়াহুড়ো করে খেতে শুরু করলো। নেহার কাণ্ড দেখে জয় হেসে বলল, এই তো গুড গার্ল, তাড়াতাড়ি খাওয়া শেষ করো, ততক্ষণে আমি মেডিসিন খেয়ে নিচ্ছি। আপনার না ক্ষুধা লেগেছে? তাহলে খালি পেটে ওষুধ কিভাবে খাবেন আপনি? আমার কোনো ক্ষুধা টুধা লাগে নাই। তোমার জন্য আনতে বললে আনতে না, তাই আমি আমার ক্ষুধা লেগেছে বলেছি। তার মানে আপনি খাবেন না? না, কারণ আমি অলরেডি ডাইনিংয়ে খেয়ে এসেছি। আপনিও না? তাহলে শুধু শুধু খাবার আনতে বললেন কেন? ওই যে বললাম, তোমার জন্য বললে আনতে না, তাই আমার জন্য বলে আনালাম। আমার জন্য এখানে আনতে বলার তো কি দরকার ছিল বলেন? আমি তো কিচেনে গিয়েও খেতে পারতাম। এখন থেকে তো আর তা হচ্ছে না ম্যাম। মানে? মানে হলো এখন থেকে তুমি আমাদের সাথে ডাইনিংয়ে বসে একসাথে খাবে। বলেই জয় মুখে কয়েকটা ঔষধ পুরে নিয়ে কয়েক ঢুক পানি খেয়ে নিল। তারপর আবারও নেহার সামনে এসে বসলো। নেহা এতক্ষণ খেতে খেতে কথাগুলো বলছিল। জয়ের একটু আগে বলা কথাটা শুনে নেহা এবার খাওয়া বন্ধ করে জয়ের দিকে তাকালো। অবাক কণ্ঠে বলল, অ্যাক্সিডেন্টের সময় কি আপনার মাথার তার কয়েকটা ছিঁড়ে গিয়েছিল নাকি? মানে হলো এই যে আপনি অ্যাক্সিডেন্টের পর থেকে বড্ড আবোল তাবোল বকছেন, বিশেষ করে কাল থেকে তো আরো বেশি আবোল তাবোল বকছেন। আমার মনে হয় কি জানেন, আপনাকে আবারও ডক্টর দেখানো উচিত। আমার কথাগুলোকে তোমার আবল তাবল মনে হয়? নিঃসন্দেহে। এখনো তো তেমন কিছুই করিনি, আর অমনি মাথার তার ছিঁড়ে গেছে বলছো। এর থেকে বেশি কিছু করলে তখন কি বলবে? এর থেকে বেশি কিছু মানে কি? কিছু না, তুমি ওসব বুঝবে না। তাড়াতাড়ি খাওয়া শেষ করো। একেবারে খাওয়া ছেড়ে দিয়ে কথা বলতে হয়? খেতে খেতেও তো কথা বলা যায়। আপনার কথার জন্য খেতে আর পারলাম কই বলেন? কথাটা সহজভাবে বলেই পর মুহূর্তে নেহা জিভে কামড় দিল। এটা কি বলে ফেলেছে সে? ভয়ে জয়ের মুখের দিকে তাকালো না, আর মাথাটা নিচু করে ভীতু গলায় বলল, না মানে মানে আসলে। হয়েছে, থাক। আর না মানে আসলে নকল এইসব করতে হবে না। আমি যখন নর্মাল বিহেভ করছি, তাহলে তুমি কেন এত ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কিছু নেই। এখন থেকে যেটা মনে আসবে সেটা মুখে বলে ফেলবে, তাহলে দেখবে নিজের ভেতরে একটা ভালো লাগা কাজ করছে। পুরো দিনটা নেহার আজ ভালোভাবেই কেটে গেল। রান্নাবান্না আর জয়ের সাথে টুকটাক গল্প করার মধ্য দিয়ে দিনটা কেটে গিয়েছে। রাতে সবাই ডিনার করতে ডাইনিংয়ে বসেছিল, আর নেহাও রোজকার মতো সবাইকে খাবার সার্ভ করার জন্য দাঁড়িয়েছিল। কি ব্যাপার, তোমাকে কি বসার জন্য ইনভাইটেশন দিতে হবে? জয়ের কথা শুনে নেহা একবার শায়লা বেগমের দিকে চেয়ে তারপর জয়ের দিকে তাকালো। নেহাকে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে জয় আবার বলে উঠল, কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? সকালে কি বলেছি মনে নেই? তাড়াতাড়ি বসো। মানে। তখনই নেহার কথার ফোড়ন কেটে শায়লা বেগম বলে উঠলেন, জয়, ও বসে গেলে সবাইকে খাবার সার্ভ করবে কে? ও না হয় পরে খেয়ে নিবে। মম, আমার মনে হয় না এই বাড়িতে কেউ হাতছাড়া আছে। আই থিঙ্ক সবাই নিজেদেরটা নিজেরা নিয়ে খেতে পারে, তাই না ড্যাড? একদম। নেহা, সবাই নিজে নিয়ে খেতে পারবে, তুমি এসে বসে পড়ো। নেহাও বুঝতে পারল ডাইনিংয়ে বসা ছাড়া ওর আর কোনো উপায় নেই। তাই অজ্ঞতা জয়ের কথা মান্য করে জয়ের পাশের চেয়ারটিতে এসে বসে পড়ল। রায়হান সাহেব হেসে বললেন,
জয়, একটা কথা মানতেই হবে, অ্যাক্সিডেন্টের পর কিন্তু তোর বেশ উন্নতি হয়েছে। বাবার কথার প্রতি উত্তরে জয় কিছু বলল না, শুধু বাম হাতে মাথা চুলকে লাজুক হাসল।